देश ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিনা টিকিটে ট্রেন সফর করবেন, এবার গুনতে হবে দ্বিগুণ জরিমানা। প্রতিষ্ঠা দিবসের আগে আওয়ামীর ঝটিকা মিছিল, তারেকের বাংলাদেশে হাসিনার দলের পুনর্জাগরণ। অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ, 4 বছরে কত উড়িয়েছে তৃণমূল। রেড রোড থেকে যোগাভ্যাসের সংকল্প বেঁধে দিলেন প্রধানমন্ত্রী, ভাষণের শুরুতেই মোদির মুখে কলকাতার প্রশংসা। ভরাডুবিতে সতর্ক মমতা, বাজেট না দেখে অন্ধ বিরোধিতা নয়, স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর। আসছে বিস্তারিত খবরে। বিনা টিকিটে বা ভুল টিকিট নিয়ে ট্রেন ভ্রমণের প্রবণতা রুখতে জরিমানার অঙ্ক দ্বিগুণ করল ভারতীয় রেল। পাবলিক ট্রাস্ট অ্যাক্ট 2026-এর আওতায় আনা এই নতুন নিয়ম গত 20 জুন থেকে সারা দেশে কার্যকর হয়েছে। 1989 সালের রেলওয়ে আইনের 137 ও 138 নম্বর ধারায় সংশোধনীর মাধ্যমে টিকিটবিহীন যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা 250 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। এই নিয়ম দেশের ছোট বড় সব স্টেশন এবং দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বৈধ টিকিট ছাড়া ভ্রমণ, নির্ধারিত শ্রেণীর বাইরে বিনা অনুমতিতে অন্য কোচে যাতায়াত কিংবা ভুল টিকিট নিয়ে ট্রেনে উঠলে এই জরিমানা প্রযোজ্য হবে। রেল প্রশাসন জানিয়েছে, জরিমানার অর্থ দিতে অস্বীকার করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে অভিযুক্তের 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মূলত টিকিটবিহীন ভ্রমণের কারণে সৃষ্ট বিপুল আর্থিক ক্ষতি রোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশের জন্মলগ্ন এবং সে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত, কিন্তু গত 2 বছর ধরে সেই বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আগামী 23শে জুন মঙ্গলবার দলের 77তম প্রতিষ্ঠা দিবস। তার আগে রবিবার ঢাকা, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ঝটিকা মিছিল বের করল শেখ হাসিনার দল। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি তারেক রহমানের বাংলাদেশে ফের পুনর্জাগরণ হচ্ছে আওয়ামী লীগের? এবছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আওয়ামী লীগ, এমনই আশঙ্কা আগে থেকে করা হয়েছিল। অশান্তির আশঙ্কায় বাংলাদেশ জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এই আবহে রবিবার ঢাকার মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল বের আওয়ামী লীগের নেতা কর্মীরা। শুধু তাই নয়, একই রকম মিছিল বের হয় ফেনীতেও। মিছিলগুলিতে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, বাধা দিলে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের মধ্যে। মোহাম্মদপুর 10 জন আওয়ামী কর্মীকে গ্রেপ্তার করা হয় বলেও খবর। অন্যদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, আওয়ামীর ঝটিকা মিছিলে একটি মামলা রুজু করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 6 জনকে। বাংলাদেশে হাসিনা বিদায়ের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগকে, কিন্তু তারপর বাংলাদেশের মসনদে তারেক বসার পর থেকে ক্রমেই নিজেদের তৎপরতা বাড়াতে শুরু করেছে হাসিনার দল। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট বেশ কিছু মিছিলও তারা বের করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজেদের পুনরুদ্ধার করতে এমনই মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, তাই প্রতিষ্ঠা দিবসকে তারা পাখির চোখ করেছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি প্রকাশ্যে আসতে দলের ব্যয় নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই চর্চায় রয়েছে অভিষেকের বিমান যাত্রা। এর মাঝে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, 2022 থেকে 2025 সালের মধ্যে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রায় 150 কোটি টাকা ব্যয় করেছে শাসক দল। এই বিপুল অঙ্কের খরচকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ একাংশের অভিযোগ, এই ব্যয়ের সিংহভাগই হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরের জন্য। অন্যদিকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যখন নিজেদের আইনি লড়াই চালাতে ব্যক্তিগত অর্থ ব্যয় করছেন, তখন নেতৃত্বের যাতায়াতে কোটি কোটি টাকা খরচ হওয়া নিয়ে অসন্তোষও বাড়ছে। অডিট রিপোর্ট অনুযায়ী 2022 সালে বিমান ভাড়ার খাতে দলের ব্যয় 35 কোটিরও বেশি ছিল। 2023 সালে সেই অঙ্ক নেমে আসে প্রায় 13 কোটিতে। তবে লোকসভা ভোটের বছর 2024-এ এই খরচ আবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এবছর বিমান ও হেলিকপ্টার বাবদ মোট ব্যয় হয় 46 কোটিরও বেশি টাকা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 2024 সালে তৃণমূলের মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় 82 কোটি টাকা, অর্থাৎ নির্বাচনী খাতে খরচ হওয়া অর্থের বড় অংশে গিয়েছে বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য। শুধু তাই নয়, কোনো বড় নির্বাচন না থাকা সত্ত্বেও 2025 সালে এই খাতে দলের ব্যয় 37 কোটির গণ্ডি অতিক্রম করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি আঞ্চলিক দলের ক্ষেত্রে এই পরিমাণ বিমান ব্যয় অত্যন্ত নজরকাড়া। 2024 সালে লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপির মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় 174 কোটি টাকা। সেই প্রেক্ষাপটে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়ার জন্য তৃণমূলের ব্যয়ের পরিমাণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিতর্ক আরও তীব্র হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক চার্টার্ড বিমান যাত্রাকে কেন্দ্র করে। নির্বাচনের পর দলের রাজনৈতিক পরিস্থিতি যখন চাপে, ঠিক সেই সময় তার দিল্লি সফর নিয়ে দলের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করে। শুধু বিরোধীরাই নয়, তৃণমূলের একাংশের নেতারাও প্রকাশ্যে সমালোচনা করেছেন। এদিকে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সূত্রের খবর, ওই 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা জমা রয়েছে। এমন পরিস্থিতিতে দলের অর্থভাণ্ডার থাকা সত্ত্বেও খরচের অগ্রাধিকার কি হওয়া উচিত না নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 12তম আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি মতোই তিনি ভোর 6:30 নাগাদ সেখানে পৌঁছে যান। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রায় 35,000 মানুষ। মঞ্চ থেকে যোগাভ্যাসের উপকারিতা মনে করান প্রধানমন্ত্রী। একই সঙ্গে যোগ দিবসে পশ্চিমবঙ্গ এবং কলকাতার ভূমিকাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ এই দিনটিকে যোগ দিবস হিসাবে পালন করছে। গত কয়েক বছর 21শে জুন বিশ্বের সবচেয়ে বড় একটা পার্বণে পরিণত হয়েছে। কলকাতায় প্রথমবার পালিত হচ্ছে যোগ দিবস। আর এই দিনটি পালনের জন্য তিলোত্তমাকে কেন বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী, তার ভাষণে সেই ইঙ্গিতও মিলছে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের ভূমিকায় মুগ্ধ মোদী। তিনি বলেন, যোগ কর্মসূচি পালনের জন্য পশ্চিমবঙ্গ থেকে সুন্দর জায়গা পেতাম না। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে। নাগরিক কর্তব্য পালনে কঠোর পরিশ্রম করা হয়েছে। কলকাতায় ছাড়াও রামকৃষ্ণ মহাসংদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মনীষীদের প্রসঙ্গ এনে যোগে তাদের ভূমিকাও উল্লেখ করেন। মোদী বলেন, এই কলকাতার রামকৃষ্ণ পরমহংসদেবকে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছে। স্বামী বিবেকানন্দ এই বাংলা থেকে বেরিয়ে বিদেশের মাটিতে যোগের উপকারিতা তুলে ধরেছেন। ঋষি অরবিন্দ বলতেন, আমার পুরো জীবনটাই যোগ। গীতায় যোগের কথা বলেছেন শ্রীকৃষ্ণ। শরীরকে সুস্থ রাখতে যোগের বিকল্প নেই বলেই মনে করেন প্রধানমন্ত্রী। এবারের থিম বার্ধক্যের সঙ্গে তার কথায়, বয়সকালেও যোগ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যোগ জীবনশৈলীতে ভারসাম্য আনে। 40 বছর বয়সে 20 বছরের মতো ফিটনেস, 50 বছর বয়সে 30 বছরের এনার্জি ধরে রাখা, 70 বছর বয়সে 50 বছরের মতো অনুভব করা একমাত্র যোগের দ্বারাই সম্ভব। মোদীর আগে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন রাজ্য সরকারের উদ্যোগে যোগ দিবস উদযাপনের কোনো উল্লেখযোগ্য আয়োজন দেখা যায়নি। কেন এমন পরিস্থিতি ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, যোগ চর্চা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হলেও সময়ের সঙ্গে তা অনেকটা আড়ালে চলে গেছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, যোগ শুধু ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রতীকী নয়, বরং আজ বিশ্বের দরবারে দেশের পরিচিত অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে যোগের মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষায় এবং সুস্থ জীবনযাপন গড়ে তুলতে যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। তার মতে, নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট। রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকে তা নিয়েই বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি সাফ বলেছেন, আগেভাগে বিরোধিতা করা যাবে না। বাংলার জন্য কি আছে তা ভালো করে দেখে বুঝে তারপরই মন্তব্য করা হবে। নেতাদের মমতা বলেন, একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট, ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কি আনতে পারে দেখে নিতে হবে। নজর রাখতে হবে কি হয়, পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ পাওয়া যাবে।
22শে জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন, এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। স্বাভাবিকভাবেই আম জনতা অপেক্ষায় যে কি উপহার দেয় নয়া সরকার। এই পরিস্থিতিতে এখনো যে কজন নেতা সঙ্গে রয়েছেন তাদের নিয়ে রবিবার কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওঠে বাজেট প্রসঙ্গ। সূত্রের খবর, সেখানে নেত্রী সাফ জানিয়েছেন বাজেটের অংশবিরোধিতা করা যাবে না। একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট, তাদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কি কি আনতে পারে দেখে নিতে হবে, নজর রাখতে হবে কি হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ মিলবে। মমতার এই সংযত থাকার বার্তার নেপথ্যে রয়েছে কারণ। শোনা যাচ্ছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নতুন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে মানুষ তা ভালোভাবে নেবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গিয়েছেন কারণে অকারণে শুধু বিরোধিতা করলে মানুষের মন ফিরে পাওয়া সম্ভব নয়। বর্তমান যা পরিস্থিতি তাতে খেলতে হবে অনেক বুঝে শুনে, প্রতিটা পদক্ষেপ করতে হবে মেপে, অন্যথায় তৃণমূলের ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব।